এটা নিঃসন্দেহে খুবই নিন্দনীয়। ইসকনের উপর যেটা হয়েছে, এটা আমার মনে হয় না কোনো সরকার যদি চায় তাহলে দাঙ্গা হয় বলে আমার মনে হয় না। সুতরাং ইসকনে যে ঘটনাটা ঘটেছে, নিঃসন্দেহে বাংলাদেশ সরকার তার ব্যবস্থা নেবে, কিন্তু আমি এটাকে বিচ্ছিন্ন ঘটনা বলেই আমি মনে করব। কারণ আমার বহু আত্মীয় বাংলাদেশে আছেন এবং তাদেরকে আমি পার্সোনালি রোজই ফোন করি। তাদের বাড়িতে, তারা বাংলাদেশের বিভিন্ন জায়গায়, ঢাকাতে কেউ আছেন, কেউ চট্টগ্রামে আছে, কেউ ফেনীতে, ইভেন নোয়াখালীতেও আছেন। তারা কিন্তু একটু আতঙ্কে আছেন, কিন্তু তাদের বাড়িতে কোনো এখনো অবধি অ্যাটাক হয়নি। সুতরাং আমার মনে হয় যদি ইসকনে আজকে আগুন জ্বালিয়ে থাকে, এটা কিন্তু বাংলাদেশ প্রশাসনের ফেলিওর, রাদার দ্যান কোনো একটা ধর্মান্ধ গ্রুপকে। আমার মনে হয় যে তাদের উপর সব দোষ না চাপানোই ভালো। স্যার, আপনি যে বললেন যে আতঙ্কের কথা, কোথাও গিয়ে কি সেই 1971 সেই সেই দিনগুলোর স্মৃতি কি কোথাও গিয়ে তারা বয়ে নিয়ে বেড়াচ্ছেন এখন? এখন সোজা কথা বলতে গিয়ে যদি যদি আমরা দেখি যে বাংলাদেশের ম্যাপে যে হিন্দুদের সংখ্যা কিন্তু শেখ হাসিনার সময় প্রচুর কমেছে। এই ব্যাপারটা কিন্তু কেউ বলছেন না। 2011 সালে খুলনা জেলায় যদি দেখা যায়, 13.5% ওদের ছিল হিন্দুর সংখ্যা। সেটা প্রায় 2% কমে 11%-এ যায় 2022 সালের সেন্সাসে। সুতরাং এটা কিন্তু ক্রমাগত হিন্দুর সংখ্যা কমছে। সুতরাং এখন যে ওরকম অবস্থা, না, সেরকম অবস্থা নয়। আর আজকালকার দিনে ভারত একটা শক্তিশালী দেশ, মার্কিন যুক্তরাষ্ট্র চাপে থাকবে। তো ওইভাবে 71-এ যেরকম ঘটনাটা ঘটেছিল, এই সময় এটা করা কিন্তু অসম্ভব। আমার একটা প্রশ্ন রয়েছে। সাম্প্রতিককালে একদম প্রকাশ্য সভা থেকে কট্টরপন্থী নেতা আমরা দেখলাম, যখন আহ, পালা বদল হলো, সরকারের পালা বদল হলো, যখন কারাগার থেকে অনেক কট্টরপন্থী নেতা, জঙ্গি সংগঠনের নেতা তারা ছাড়া পেয়ে গেলেন অবলীলায়। আমার প্রশ্নটা হচ্ছে যে সাম্প্রতিক একদম প্রকাশ্য সভা থেকে একজন কট্টরপন্থী নেতা সৈয়দ রেজাউল করিমের বক্তব্য এটাই যে ভারতের কালো হাত ভেঙে দেবো, ভারতকে এমন শিক্ষা দেবো যে কোনোদিন ভারত যেটা দেখেইনি, কল্পনা করেনি। কয়েকদিন আগেই একদম বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেছিলেন ওই নেতা, তারপরে প্রকাশ্যে এই ভাষণ দিতে শোনা গেল। কোন দিকে না, যাচ্ছে? সেটা একজন নেতার বক্তব্য হতে পারে, কিন্তু একটা রাষ্ট্রের বক্তব্য হতে পারে না। যে দেশটা ভারতের উপর সম্পূর্ণভাবে নির্ভর করে দাঁড়িয়ে রয়েছে, আজকে ভারত যদি ইকোনমিক্যালি আটকে দেয় সব জায়গায়, তাহলে সেটা বাংলাদেশের পক্ষে খুব খারাপ হবে। সুতরাং সে তো আমাদের এখানেও, আমাদের বাংলায় কি কেউ উল্টোপাল্টা কথা বলছে না? সে তো অনেকেই বলছে। সুতরাং একজন নেতা কি বললো সেটা না, রাষ্ট্র কি বললো সেটা সবচেয়ে ইম্পর্টেন্ট। স্যার, আপনি যে বললেন যে যেখানে ভারতবর্ষ থেকে পণ্য সরবরাহ, রপ্তানি, আমদানি দুটোই হয়, সেক্ষেত্রে একদম আমরা দেখতে পাচ্ছি যে ভারত বিদ্বেষ নিয়ে আর কোনো রাগ ঢাকি নেই। একদম বাংলাদেশের একাধিক নেতা কেউ ভারতের শাড়ি পরাচ্ছেন, আবার কেউ ভারতকে রীতিমতো সাম্রাজ্যবাদী বলে কটাক্ষ করছে। একদিকে যখন বাংলাদেশে হিন্দু নির্যাতনের বিরুদ্ধে একের পর এক প্রতিবাদ মিছিল হচ্ছে, তখন বাংলাদেশ থেকেও নানা হুঙ্কার দিচ্ছেন নেতারা। নেতারা তো হুঙ্কারের জন্যই থাকে। নেতাদের কাজই হচ্ছে উস্কানি দেওয়া, কিন্তু সাধারণ মানুষের কাজ হচ্ছে উস্কানিতে পা না দেওয়া। নেতারা তাদের নিজেদের স্বার্থের জন্য উস্কানি দেয়, কোনো লোকের ভালো করার জন্য উস্কানি দেন না। কিন্তু আজকে আমাদের কাজ হচ্ছে ভারতকে আরো শক্তিশালী রাখা। ভারত বিরোধী শক্তি ভারতে যেন না থাকে, সেটা ভারত সরকারের দেখা। এবং ভারত সরকারের তরফ থেকে হাইয়েস্ট লেভেল থেকে আমি প্রাইম মিনিস্টারের স্টেটমেন্ট চাই, বাংলাদেশে কেন এই গন্ডগোলটা হচ্ছে, যদি সত্যি এই গন্ডগোলটা হয়ে থাকে। কারণ আজকালকার দিনে অনেক ফেক নিউজ ছড়ায়। স্যার, একদম যে নেতার কথা আমি বলছি, তিনি বলছেন একদিকে যেমন ইস্কনকে নিষিদ্ধ করার দাবি উঠেছিল একদম চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর গ্রেফতারির পরেই, আমরা তারপরে দেখতে পাচ্ছি একদম অবিলম্বে ইস্কনকে নিষিদ্ধ করতে হবে, এবং চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারি নিয়ে যখন গোটা বিশ্ব মানে বিশ্ব প্রতিবাদ চলছে, তার মধ্যে এমন দাবি উঠছে বাংলাদেশে, কিরকম একটা না, ব্যাপার? এখানে আমার সবচেয়ে অবাক লাগলো কোনো একজন উকিল পাওয়া গেল না। অথচ আজমল কাসাবের ক্ষেত্রে ভারতে কিন্তু উকিল পাওয়া গিয়েছিল। এটা একমাত্র কিন্তু বাংলাদেশে যারা সংখ্যাগুরু মানুষ,
তারা যদি মৌলবাদ বিরোধী হতে পারে তবে এটা সম্ভব। প্রত্যেক মানুষের উকিল পাওয়া উচিত। ইভেন আজমল কাসব যে সরাসরি ধরা পড়েছিল তারও কিন্তু উকিলের ব্যবস্থা রাষ্ট্রই করেছিল। আমার মনে হয় সবে অন্তর্বর্তীকালীন সরকার এসছে, একটু ব্যাপারটা নড়বড়ে থাকে, আস্তে আস্তে যখন ক্ষমতাটা এসে যাবে, আজকালকার দিনে না ওই ধর্ম বলে বলে লোককে খেপিয়ে লাভ নেই। আজকাল পুরো জিনিসটা কন্ট্রোল করছে অর্থনীতি। অর্থনৈতিক কন্ট্রোল যার হাতে, দেশ তার হাতে। সেটা সমস্ত জায়গায় দেখিয়ে দিয়েছে। ধর্মের জিগির তুলে জাস্ট উস্কানি দিয়ে হয়তো হাততালি তাড়াতাড়ি কুড়ানো যায়, কিন্তু দেশকে এগিয়ে নেওয়া যায় না। একদমই। আর স্যার আমার পরের যে প্রশ্নটা সেটা হলো অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংসের বর্ষপূর্তিতে আমরা জানি 6 ডিসেম্বর 1992 সালে বাবরি মসজিদ ধ্বংস হয়ে গিয়েছিল এবং নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল অযোধ্যা থেকে। এই প্রসঙ্গে একদম সেই শৌর্য দিবস পালন করলেন সেই দিনেই, কার্যত সেই 6 ডিসেম্বরেই শৌর্য দিবস পালন করলো হিন্দু জাগরণ মঞ্চ সহ একাধিক ধর্মীয় সংগঠন। সেই উদযাপনে একদম যোগদান করলেন রাজ্যের ইদানিংকালের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার সন্ধ্যায় কলকাতার শ্যামবাজার থেকে একদম সিথির মোড় পর্যন্ত বর্ণাঢ্য মিছিল করেন সনাতন সভ্যতার অনুসারীরা। এই মিছিলকে অসভ্য বর্বর বলে আখ্যা দিয়েছেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। কি বলবেন? আমার মনে হয় 6ই ডিসেম্বর শৌর্য দিবস না কালো দিবস এ নিয়ে একটা কনফিউশন থাকতেই পারে। কারণ তখন কিন্তু ওখানে যতদূর জানি 144 ধারা তথাকথিত, এখন যেটা চেঞ্জ হয়েছে সেরকম ছিল। তার মানে কল্যাণ সিং সরকার সেরকম পারদর্শী ছিল না অ্যাডমিনিস্ট্রেশনে। ইজ দ্য ফেলিওর অফ দ্য অ্যাডমিনিস্ট্রেশন, ইউপি গভর্নমেন্টের অ্যাডমিনিস্ট্রেটিভ ফেলিওর 1992 সালের 6ই ডিসেম্বর। সুতরাং এটাকে যে যা দিবসই ভাবুক, যদি আমরা অ্যাডমিনিস্ট্রেশনের দিক থেকে ভাবি, ইজ দ্য ফেলিওর অফ অ্যাডমিনিস্ট্রেশন, এছাড়া কিচ্ছু না। একদমই। স্যার একদম একটা প্রশ্ন উঠছে যে ববি হাকিম, ফিরহাদ হাকিম রাজ্যের মেয়র তথা মন্ত্রী, তিনি বলছেন যে এটা অস্বীকার করার কিছু নেই যে অনেক মানুষের ভাবাবেগে আঘাত দিয়ে সেদিন বাবরি মসজিদ ভাঙা হয়েছিল, সেই জন্য কোর্টে কেস হয়েছিল। আজ সেই কেস বিজেপির বড় বড় নেতাদের বিরুদ্ধে আছে। পরে সুপ্রিম কোর্টের নির্দেশে সেখানে রাম মন্দির হয়েছে, সেটা সুপ্রিম কোর্টের রায়ে, আমাদের কিছু বলার নেই। কিন্তু সেই সেন্টিমেন্টের বিরুদ্ধে কেউ যদি শৌর্য দিবস করে তার মানে তারা অসভ্য, তারা বর্বর, তারা অভদ্র। আমি একটা কথাই বলতে পারি, মানুষের জন্য ধর্ম না ধর্মের জন্য মানুষ, এই জিনিসটা যতদিন না সমস্ত মানুষের মধ্যে ঢুকবে, এই অসভ্যতা বর্বরমি চলতেই থাকবে। এবং রাজনীতি আর ধর্ম একসাথে যখনই মিলিয়ে ফেলা হবে, তখনই এই বর্বরতা আরো বাড়বে। পভার্টি, এডুকেশন নেই, এই জিনিসটা যত থাকবে, এই ধর্ম নিয়ে মাতামাতি তত চলবে। ধর্ম আলাদা, রাজনীতি আলাদা। ধর্ম আর রাজনীতি এক করে দেওয়াটা, এটা আমাদের সবচেয়ে বড় ভুল। আচ্ছা, জঙ্গিদের বারবারন্ত শুরু হয়েছে গিয়েছে রীতিমতো বাংলাদেশে। 174 জঙ্গি মুক্তি পেয়েছে 4 মাসে। কি বলবেন? এটা ওদের সরকার মুক্তি দিয়েছেন। তারা যদি সত্যি জঙ্গি হয়, ডেফিনেটলি তাদের পেছনে পুলিশ নিশ্চয়ই লাগানো উচিত যে তারা জঙ্গি কিনা। কারণ এটা শেখ হাসিনার সময় তারা জঙ্গি হিসেবে চিহ্নিত হয়েছেন। এখন মুশকিলটা হচ্ছে, ইতিহাস তো মনে রাখবে যারা জিতেছে তাদেরই না। হাসিনা চলে এসছেন মানে হাসিনার কাছে যারা জঙ্গি, বর্তমান সরকারের কাছে তারা হচ্ছে বিপ্লবী। এটা তো আমাদের ক্ষেত্রেও হয়েছিল। সুতরাং বিপ্লবী না জঙ্গি, এটা কিন্তু ডিফাইন একমাত্র সময় করতে পারবে। সুতরাং সময় বলতে পারবে বাংলাদেশে হিন্দুরা কেমন থাকবে, কারণ বাংলাদেশের ভবিষ্যৎ বাংলাদেশের হিন্দুরা কেমন থাকবে তার উপর নির্ভর করবে। একদমই। স্যার আমার একটা প্রশ্ন, আপনি খুব বড় কথা বলে দিলেন একটা, যে বাংলাদেশের এই যে বললেন কার সময় কে জঙ্গি না কে বিপ্লবী সেটা সময় ঠিক করে, ইতিহাস ঠিক করে। আমি এই প্রসঙ্গে বলবো পাকিস্তান একদম দেখা যাচ্ছে খালেদা জিয়ার সঙ্গে, বেগম খালেদার সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সাক্ষাৎ।
এই আবহে তসলিমা নাসরিন বিতর্কিত লেখিকা, একদম সব সময় বিভিন্ন ইস্যুতে তাকে সরব হতে দেখা যায়। তসলিমা নাসরিন বাংলাদেশের লেখিকা, তিনি লিখছেন সোশ্যাল মিডিয়ায় যে ভারতের 17,000 সৈন্য মারা গিয়েছিল বাংলাদেশকে তার শত্রু পাকিস্তানের হাত থেকে বাঁচাতে গিয়ে। সেই মিত্র ভারত নাকি আজ শত্রু। যে ভারত 1 কোটি শরণার্থীকে আশ্রয় দিয়েছিল, খাইয়েছিল, পড়িয়েছিল, সেই ভারত নাকি আজ শত্রু। যে ভারত মুক্তিযোদ্ধাদের অস্ত্র দিয়েছে, অস্ত্র চালনা শিখিয়েছে পাকিস্তানি সেনাদের হাত থেকে দেশকে রক্ষা করার জন্য, সেই ভারতবর্ষ আজকে শত্রু। আর যে পাকিস্তান দেশের 30 লক্ষ মানুষকে হত্যা করেছিল, 2 লক্ষ নারীকে ধর্ষণ করা হয়েছিল, সেই পাকিস্তান নাকি আজ বন্ধু। যে পাকিস্তান জঙ্গি উৎপাদনে 1 নম্বরে, একদম 71-এর নৃশংসতার জন্য বাংলাদেশের কাছে ক্ষমা অবধি চায়নি, সেই পাকিস্তান আজ বন্ধু রাষ্ট্র। কি বলবেন? না, এটা তো দেখা গেছে সবচেয়ে বড় জেনোসাইড কিন্তু 1971-এ হয়েছে। এমনি উইকিপিডিয়া দেখতে পারেন যে কেউ, সবচেয়ে বড় জেনোসাইড 1971-এ। কিন্তু কে বন্ধু কে শত্রু এ তো সময় চেঞ্জ করে। আজকে জাপানে কয়েক লক্ষ লোকের মৃত্যুর জন্য দায়ী তো আমেরিকা, হিরোশিমা নাগাসাকিতে অ্যাটম বোমা ফেলার জন্য। তা জাপান আর আমেরিকার মধ্যে কি ট্রেড বা বন্ধুত্ব কি একদম নেই? আছে তো। জাপানে আমেরিকা দূতাবাস আছে, আমেরিকাতেও জাপানের দূতাবাস আছে। সুতরাং একজন আরেকজনের সাথে দেখা করলো, কথা বললো মানে যে সে খারাপ হয়ে গেল, এটা তো সেই বাচ্চাদের মতো হয়ে গেল। ও করেছে আমার সাথে, আরই আমি মুখ দেখাবো না। ঠিক আছে, একজন আরেকজনের সাথে দেখা করেছে, এটা কূটনৈতিক ব্যাপার, লেট দেম সলভ দ্যাট। একদমই। স্যার, একদম ক্ষেত্রে পাকশাল জমিন সাদবাদের মতো শোনা যাচ্ছে। একদম আমরা সবাই তালিবান, এদেশ হবে আফগান। পদ্মা পারে রীতিমতো এই স্লোগান উঠছে। কট্টরপন্থীদের খপ্পরে কি কোথাও কি ধর্মনিরপেক্ষতার পথ থেকে একদম তালিবানি মডেলে চলতে শুরু করবে বাংলাদেশ? সেটা ভবিষ্যতে বলতে পারবে, কিন্তু এই মুহূর্তে শুধু বাংলাদেশ কেন, বিশ্বের সব জায়গায় না কট্টর মৌলবাদী শক্তি জেগে উঠছে। এটা শুধুমাত্র বাংলাদেশ, ভারত, পাকিস্তান তা না, ইউরোপে দেখলে সেখানেও দেখা যাচ্ছে। তো আমার মনে হয় কি হবে এটা একমাত্র আমাদের ভবিষ্যতই বলতে পারে, আগে থেকে আমি কোনো প্রেডিক্ট করতে পারবো না। একদমই। আমার একটা প্রশ্ন থাকছে, সেটা হলো মহিলাদের ক্ষেত্রে। একদম আমরা দেখেছি যে মৌলবাদ, সবসময় মৌলবাদ, যে কোনো ধরনের মৌলবাদী মহিলারা একটা বিশেষ ভূমিকা পালন করে। এক্ষেত্রে একদম বাংলাদেশে দেখা যাচ্ছে, যেটা বিভিন্ন সংবাদ মাধ্যম আমরা দেখতে পাচ্ছি, সেটা হলো রীতিমতো মিছিল করে জারি করা হচ্ছে ফতোয়া। একদম টার্গেট মহিলারা, মহিলাদের ফতোয়া জারি করেছে যে তারা ঘর থেকে বেরোতে পারবেন না পর্দা ছাড়া। খুলনা থেকে এদেশে আসা এক বাসিন্দার দাবি যে সেখানে মিছিল হচ্ছে, আমরা সবাই তালিবান, এদেশ হয়ে আফগান। কি বলবেন মহিলাদের প্রতি এইরকম? না, আগে ভিডিওগুলোর সত্যতা দেখুন। হয়তো 1% হচ্ছে, সেটাকে বাড়িয়ে 100% করা হচ্ছে। দেখুন, মুসলিম দেশে এমন আছে যে আপনি হাত মেলাতে পারবেন না। সেরকম যারা কট্টর মুসলিম, আমি যদি তাদের হ্যান্ডশেক করতে যাই, তারা কিন্তু হাত মেলাবেন না ভদ্রমহিলারা। সুতরাং এটা ধর্মে যদি থাকে এবং কেউ কট্টর বলে থাকেন, নিঃসন্দেহে সে প্রচণ্ড ধর্মপ্রাণ বলে, কিন্তু আমি একবারও বলবো না এটা উচিত। কেউ কারোর উপর ফতোয়া জারি করতে পারে না। কিন্তু আমার মনে হয় কোথাও একটা, জানেন তো, গন্ডগোল হচ্ছে। বড্ড বেশি ভিডিওতে দেখানো হচ্ছে যেটা প্র্যাকটিক্যালি অতটা হচ্ছে না, যেটা আমার আমার আত্মীয়দের থেকে বা যারা বন্ধু বান্ধব আছে তাদের থেকে আমরা যা ইনফরমেশন পাচ্ছি। একদমই। যুদ্ধের হুঙ্কার, এবারে আমি একদম অনুষ্ঠান শেষে চলে এসেছি, আমার শেষ 3টে প্রশ্ন থাকে। যুদ্ধের হুঙ্কার রীতিমতো বাংলাদেশ সেনাপ্রধানের, যে কোনো পরিস্থিতির জন্য তৈরি থাকার নির্দেশ দিচ্ছেন তিনি। পাকিস্তানের সুর, একদম ভারতকে হুমকি দেওয়ার স্পর্ধা দেখাচ্ছে বাংলাদেশ। কোথাও কি মোহাম্মদ ইউনূস কি ভাবছেন বাংলাদেশের সামরিক শক্তি কতটা? কি বলবেন? না, আজকালকার দিনে কেউ যুদ্ধ করে না। যুদ্ধ যেটা হয় ইকোনমিক্যাল যুদ্ধ। এইখানে যুদ্ধ বাংলাদেশ আর ভারতের হলে বাংলাদেশের অবস্থা খুব খারাপ হবে, ভারতও খারাপ হবে। স্যার, পাক নাগরিকদের অবাধ ভিসা ঘোষণার পর এবার বাংলাদেশ পাকিস্তান সরাসরি বিমান পরিষেবা চালুর সিদ্ধান্ত। সেটা তো আমি আগের মতোই বললাম। ওরা পররাষ্ট্রনীতি কি করবে সেটা ওদের, আমরা ওদের পররাষ্ট্রনীতি ঠিক করতে পারবো না। ওরা একটা স্বাধীন দেশ। সুতরাং ওরা যদি পাকিস্তানিদের অবাধ ভিসা দেয়, সেক্ষেত্রে আমরা যেরকম প্রতিবাদ কূটনৈতিকভাবে করার সেটাই করতে পারি, সামাজিক মাধ্যমে লিখে কিছু হবে না। ভারতবর্ষে আমার একটা প্রশ্ন,
ভারতবর্ষের কেন্দ্র এখনো চুপ কেন বলে আপনার মনে হয়? কি পদক্ষেপ নেওয়া উচিত ভারতবর্ষের? হিন্দু নিপীড়ন হচ্ছে যেভাবে বাংলাদেশে। না, কেন্দ্রের একটা স্টেটমেন্ট আসা উচিত, একটা বোল্ড স্টেটমেন্ট। আর নাম্বার টু, বোধহয় বিদেশ সচিব যাচ্ছেন, আমার কাছে যেটুকু খবর আছে। সুতরাং এখানে না কেন্দ্র দেখতে চাইছেন, একদম নতুন সরকার এসছে, প্রথম 3-4 মাস তো একটা টালমাটাল চলে, আর এটা অন্তর্বর্তীকালীন সরকার। সুতরাং আমার মনে হয় কেন্দ্রের পররাষ্ট্রমন্ত্রীর উপর আমার যথেষ্ট আস্থা আছে, যথেষ্ট বিদ্বান উনি, অনেক দিন ফরেন মানে মিনিস্ট্রিতে আছেন। সত্যি জয়শঙ্কর ভালোভাবেই এটা ম্যানেজ করতে পারবেন বলে আমার মনে হয়। স্যার, আমার শেষ প্রশ্ন আপনার কাছে। বাংলাদেশ ভেঙে পৃথক হিন্দু দেশের দাবি উঠছে, কি বলবেন? অবাস্তব। কারণ বাংলাদেশে হিন্দুরা একটা পার্টিকুলার ডিস্ট্রিক্টে নেই, কোনো ডিস্ট্রিক্টে মেজরিটি হিন্দু নেই। কিন্তু আজ যদি বাংলাদেশের ডেমোগ্রাফি দেখা যায়, ম্যাক্সিমাম সবকটা ডিস্ট্রিক্টে 9 to 13% হিন্দু আছে, কয়েকটা ডিস্ট্রিক্টে 20% অব্দি হিন্দু আছে। এবার ভেঙে আপনি হিন্দু রাষ্ট্র করবেন কি করে? প্রত্যেকটা ডিস্ট্রিক্টেই তো মেজরিটি মুসলিম। সুতরাং এটা অবাস্তব দাবি।